নির্মলের সঙ্গে কথা বলতে বলতে কলেজের করিডর ধরে হাঁটছিল শুভেন্দু। 4টে বাজে। এর মধ্যেই কলেজ প্রায় শূন্যপুরী। অনেক ঘরেই তালা পড়ে গেছে। একটা দুটো ক্লাসরুমে অনার্সের ছেলে মেয়েদের কিচিরমিচির। কলেজের গেটে এসে থামল নির্মল। নাটুকে ভঙ্গিতে বলল, তাহলে আমাদের যাত্রা শুরু হলো। এখন ওঠো কর্ণধার। শুভেন্দু হেসে ফেলল। ঠাট্টা রাখো, আমি কর্ণধারটা নই। আমরা বাসবেন্দর মতো করে গ্রুপ চালাবো না। আমিও যতখানি, তুমিও ততখানি। কিন্তু সময়টা তো তুমিই বেশি দিতে পারবে হে। শুভেন্দুর আপাতমস্তক জরিপ করল নির্মল। তোমার যা আজ উৎসাহ দেখছি, আমি শুধু ঠেকা দিয়ে গেলেই হবে। এই চিন্তাটাই ক্ষতিকর। আমাদের ইনভলভমেন্টে ফাঁক ছিল বলেই না বাসবেন্দ্র আজকের বাসবেন্দ্র হয়ে গেল। লোকে যে আজ বাসবেন্দ্র সমিত বলে, এতে কি আমাদের ত্রুটি নেই? তুমি বুকে হাত দিয়ে বলো। হা হা, আর রসিকতাও বোঝো না। দুই বন্ধু নেমে পড়েছে রাস্তায়, পায়ে পায়ে কলেজ স্ট্রিট মোড়ের দিকে। কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল। ফুটপাতের ধার ঘেঁষেও এখনও তার চিহ্ন বর্তমান। আকাশে আজও মেঘ আছে বটে, তবে নীলও আছে, চড়া নীল। নির্মল যেতে যেতে বলল, এক্ষুনি এক্ষুনি আমাদের ঘর নেওয়ার দরকার নেই, বুঝলে? আপাতত রিহার্সালটা আমাদের বাড়িতেই শুরু করা যাক। তোমার ছেলেমেয়ের অসুবিধা হবে না? পুজো পর্যন্ত টেনে দেওয়া যাবে। ইতিমধ্যে তুমি সাউথের দিকে খোঁজ খবর করো, আমি শ্যামবাজার বাগবাজারটা দেখছি। মাস চারেকের মধ্যে 600-700 টাকায় একটা ঘর জোগাড় করতে পারবো না, কি বলো? আমাদের তো ফার্নিশড ফ্ল্যাট লাগবে না, একটা মোটামুটি বড় ঘর, মাথার ওপরটা ঢাকা, চারপাশে দেয়াল আছে, প্লাস বড় জোর একটা বাথরুম। পেয়ে যাব মনে হয়। তাহলে বিশ্বজিৎ সুকান্তদের খবর দিই, বিশাখাকেও। তুমি একদিন নাটকটা পড়ো, মেরিটস ডিমেরিটস নিয়ে আলোচনা হোক। কবে নাগাদ বসবে? বাই এন্ড অফ জুলাই? এত দেরি? বাহ, মাঝে তোমার মেয়ের বিয়ে আছে না? তিনি বিয়ের সঙ্গে নাটকটাকে জড়াচ্ছ কেন? শুভেন্দু পকেট থেকে সিগারেট বার করে ধরালো। একটা ইভেন্ট শেষ না হলে আর একটা প্রসেস শুরু করা যাবে না, এ ভাবনাটা মোটেই স্বাস্থ্যকর নয়। মাঝে হয়তো কদিন আমি আসতে পারবো না, হয়তো বসাটা কদিন কম হবে, কিন্তু অপেক্ষা করে থাকাটা আমার মনোপুত নয়। তুমি যে দেখি টকবক করে ফুটছো হে। কদিন আগে তো পুরোপুরি মেরেছিলে। তোমার এই ট্রান্সফরমেশনটা ঘটলো কী করে? ট্রান্সফরমেশন নয়, বলো সেলফ রিয়ালাইজেশন, আত্মোপলব্ধি। যেদিন শেষ অফিস করে ফিরলাম সেদিন রাতে অনেক যুদ্ধ করলাম নিজের সঙ্গে। লাস্ট ব্যাটল। বারবার নিজেকে জিজ্ঞেস করলাম, কী চাও শুভেন্দু? কাল থেকে কিভাবে জীবনযাপন করবে? অ্যানিম্যাল লাইফ অর এ হিউম্যান লাইফ? কনফিডেন্সের অভাব তো ছিলই, কিন্তু প্রশ্নগুলোই আমাকে এই নিয়তির দিকে ঠেলতে লাগলো। আসল কথা বলো না, নাটককে তুমি সত্যিই ভালোবাসো? জানি না ভাই, হয়তো বাসি। শুভেন্দু সামান্য উদাস। বারবার সেদিন খুব চ্যাপলিনের কথা মনে পড়ছিল। সেই যে লাইমলাইটের সেই বুড়ো ক্লাউন বলেছিল, আই হেট ব্লাড বাট ইটস ইন মাই ভেইনস। সত্যিই ভাই, ওই চড়া আলোর নিচে মেকআপ নিয়ে দাঁড়ানোর নেশা একবার যাকে ধরে ফেলে তার আর মুক্তি নেই। তুমিও তো মানো এ কথা। আমার ঘৃণা ভালোবাসায় আর কিচ্ছু যায় আসে না। নাটক আমার মজ্জায় মিশে গেছে, তোমারও। নির্মলের মুখের হালকা ভাবটা উধাও। লম্বা বাতাস পড়ল ফুসফুসে, ধীর লয়ে ছাড়ল। একটুক্ষণ নীরব হাঁটল পাশাপাশি। হঠাৎ অনুচ্চ স্বরে প্রশ্ন করল, নন্দিতা জানে তুমি আবার গ্রুপ করছো? জেনে যাবে। ওর কি রিয়াকশন? কিসের? তোমার এই সমিত থেকে বেরিয়ে আসা, নাটক ছেড়ে একদিন বসে রইলে।
নাটক সারাটাও বোধহয় পুরোপুরি মন থেকে মানতে পারিনি। সামথিং ইজ ব্রেকিং হার। কিছু বলেছে তোমায়? নির্মল আরও গলা নামালো। মেজাজই করছিল, তবে সুরটা যেন একটু অন্যরকম। শেষ টান দিয়ে সিগারেটের টুকরোটা টোকা দিয়ে রাস্তার ধারে ফেলল শুভেন্দু। বলল, আমাদের সম্পর্কটা এখন কেমন যেন নির্মল। কোনো চেনা গলিতে তুমি বহু বহু বছর পর গিয়েছো কোনো দিন। কেমন ফিলিং হবে আন্দাজ করতে পারো? মনে হবে না চিনি চিনি, কিন্তু যেন পুরো চেনা নয়। অনেক কিছু স্মৃতি থেকে মুছে গেছে, আবার কিছু আছেও পড়ে, ছড়ানো ছেটানো। আমার আর নন্দিতার রিলেশনটাও এখন ওই রকম। আমি ঠিক ওকে বুঝতে পারি না। নির্মল ঝলক তাকিয়ে দেখল শুভেন্দুকে, হাসলো আলগা, বুঝিও বা বন্ধুকে একটু নির্ঝার করতে চাইল। বলল, অর্থাৎ তোমাদের মধ্যে সম্পর্ক এখনও একটা আছে? হয়তো আছে, আমি ঠিক বুঝতে পারি না। তিন্নির বিয়েটা হয়ে গেলে হয়তো আবার একটু চেনা জানা হবে, কিংবা হয়তো আরও দূরের মেরুতে সরে যাব। কলেজ স্ট্রিট পার হয়ে গেছে দুজনে। মহাত্মা গান্ধী রোড ধরে এগোচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে। কাছেই অধ্যাপক সমিতির অফিস। নির্মল দাঁড়িয়ে গেল। আমাকে আজ একটু হাজিরা দিতে হবে, তুমি আসবে সঙ্গে? না, চলি। যাবে কোথায়? আপাতত পাতাল প্রবেশ। মর্তে উঠবে কোথায়, টালিগঞ্জে? না, কালীঘাট। এক আর্টিস্ট বন্ধুর কাছে যাওয়া দরকার। তিন্নির বিয়ের কার্ডের ডিজাইন করে দিচ্ছে। যাই, গিয়ে তাগাদা লাগাই। সন্ধ্যার আগেই রাসবিহারী পৌঁছে গেল শুভেন্দু। ইন্দ্রনাথের বাড়ি গিয়ে হতাশ। নেই ইন্দ্রনাথ। কাল শান্তিনিকেতন গেছে, সোমবার ফিরবে। বিয়ের মাসখানেকের ওপর বাকি। তবু শুভেন্দু সামান্য ভাবিত হলো। নন্দিতা যা টেনশন করছে, এখন প্রসন্ন মুডে থাকে বটে, কিন্তু চড়তে কতক্ষণ? বাস স্টপের দিকে পা বাড়াচ্ছিল। চকিতে আর একটা কাজের কথা মনে পড়েছে। ধনঞ্জয়ের কাছে যেতে হবে একবার। রন্টুর সঙ্গে বসে বসে সেদিন হিসেব করছিল নন্দিতা। নিমন্ত্রিতের সংখ্যা হুহু বাড়ছে। ধনঞ্জয়কে আগে ভাগে জানিয়ে দেওয়া উচিত। ধনঞ্জয় শুভেন্দুর কলেজের সহপাঠী। ডেকোরেটিংয়ের পারিবারিক বিজনেস আছে, ক্যাটারিং চালু করেছে ধনঞ্জয়। এই লাইনে বছর 20 হয়ে গেছে ধনঞ্জয়ের। বাজারে তার যথেষ্ট সুনাম। লেক মার্কেটের পিছনে ধনঞ্জয়ের গোডাউন কাম অফিস। ধনঞ্জয় অফিসেই ছিল। শুভেন্দুকে দেখে তার মুখে একগাল হাসি। কিরে, আইটেম আবার পাল্টাতে এসছিস তো? শুভেন্দু মাথা চুলকুতে চুলকুতে বলল, না তা নয়। তোকে নিমন্ত্রিতের সংখ্যা কত বলেছিলাম মনে আছে? আই গেস 275। ওটা 350 পৌঁছে গেছে। আরও বাড়তে পারে জানি, আমার 350 ধরা আছে। এক্স্যাক্ট নাম্বারটা বিয়ের 7 দিন আগে আমায় বলে দিস। ধনঞ্জয় সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। নেব নেব না করেও নিল শুভেন্দু। ধনঞ্জয় নিজেও একটা ধরিয়েছে। চোখ টিপে বলল, তোর গিন্নি জীবনে যত লোকের বাড়ি নেমন্তন্ন খেয়েছে তাদের প্রত্যেককে ইনভাইট করতে চায়, তাই তো? তুই কী করে জানলি? ওটা জানাই তো আমার পেশা। বাঙালি এইসব অনুষ্ঠানের সময় এমন কাঁচাখোলা হয়ে যায়। অবশ্য না হলে আমার ব্যবসায়ী বা কী করে বাড়বে বল? কিছু মনে করিস না, বিয়ের 1 মাস আগে যারা হেড বলে যায় তাদের প্রায় সবারই কেস একরকম। শুভেন্দু আবার মাথা চুলকোল। আর একটা কথা ছিল রে, বলে ফেল। আমার শালার বউ বলছিল চিকেন বাটার মশলা না করে চিকেন রেশমি কাবাব করা যায় না। তোর শালার বউ যখন বলেছে নিশ্চয়ই যায়, তবে মাইন্ড ইট, লোকে কিন্তু অনেক বেশি টানবে। অর্থাৎ মিটারও চড়বে। আরে দূর, তোর সঙ্গে আমার কিসের ব্যবসা? প্লেট পিছু তোর 93 ধরা আছে, ওটা তুই পুরো একটা পাত্তি করে দিস। একটু বেশি হয়ে গেল না? অন্য কেউ হলে 125 নিতাম। দুরকম মাছ, চিকেন, মাছ আবার যে সে নয়, আমি দিশি ভেটকিই দিই। আইসক্রিম আছে, সঙ্গে তোর সকালের খাওয়া দাওয়া। শুভেন্দুর একটু খারাপ লাগলো।
মুখে ধনঞ্জয় যতই বন্ধু বন্ধু করুক, ব্যবসায় সে একেবারে পাক্কা প্রফেশনাল। হয়তো এটাই জীবনের সফল হওয়ার প্রথম শর্ত। এই নিরাবেগ দৃষ্টিভঙ্গি যদি শুভেন্দু পেতে পারত কোনোদিন। ধনঞ্জয়ের কাছে বেশিক্ষণ বসল না শুভেন্দু। চা বিস্কুট আনিয়েছিল ধনঞ্জয়, খেয়েই বেরিয়ে পড়ল। মনে মনে গণনা করতে করতে চলেছে। সৌনকদের বাড়ি থেকে বরযাত্রী বলেছে মোটামুটি 60, ওটাও যদি গোটা 10-15 বাড়ে। তিনি এখনও বন্ধুদের লিস্ট ফিস্ট কিছু দেয়নি। নন্দিতা বলছিল ওটা বোধহয় জনা 25 মতো হবে। হঠাৎ সামনে একটা বচসা শুনে শুভেন্দুর পা আটকে গেল। পরিচিত গলা। পিল্লাই না? ফুটপাতের সবজিওয়ালার সঙ্গে কি নিয়ে ঝগড়া করছে। আস্তে করে পিল্লাইয়ের পিঠে টোকা দিল শুভেন্দু। কি হলো, অত রাগারাগি করছো কেন? আচমকা শুভেন্দুকে দেখে উত্তেজিত পিল্লাই পলকের জন্য ঠান্ডা হয়েও চড়ে গেছে। লোক, লাস্ট 34 ইয়ার্স আমি ক্যালকাটায় আছি, আর এই লোকটা আমাকে ঠকাচ্ছে। কেন, হলোটা কি? কাল আমি লঙ্কা নিয়ে গেছি 100 গ্রাম 2.5 টাকা, আজ বলে কি না 1.5 টাকা। একদিনে 1 টাকা বেড়ে গেল। আবার বলে আমি নাকি বাংলা বুঝি না, দাম নাকি কমে গেছে। বলেই লোকটার দিকে ফিরে হাত ছুঁড়ছে। আমি তোমাকে 2.5 টাকার 1 পয়সা বেশি দেব না। শুভেন্দু ব্যাপারটা বুঝে গেছে, হা হা হাসল। গলা নিচের সাথে নামিয়ে দিয়ে পিল্লাইকে বলল, তুমি 2.5 টাকাই দাও। বলতে বলতে সবজিওয়ালার দিকে ফিরেছে। বাবু যা বলছে তাই নে, কোনো কথা নয়। একটা 1 টাকার কয়েন আর একটা আধুলি সবজিওয়ালার হাতে গুঁজে দিয়ে বিজয় গর্বে সরে এলো পিল্লাই। ঢক ঢক মাথা নাড়ছে। ভাগ্যিস তুমি এসে গেলে দাশগুপ্তা, নইলে আমার আরও কতক্ষণ চিল্লাতে হতো। শুভেন্দুর মজা লাগছিল, কিন্তু একটা অন্য কথাও মনে হচ্ছিল সঙ্গে সঙ্গে। সামান্য একটু বোঝাবুঝির অভাবে একজনের কথা অন্যজনের কাছে কি বিরক্তিকর ঠেকে। সহিষ্ণুতার অভাবে ঝগড়া বেঁধে যায় সম্পূর্ণ বিনা কারণে। দুজনেই ঠিক অথচ দুজনেই ভুল, এ কথাটা কেউ কিছুতে টানতে পারে না, মানতে পারে না। ঘনিষ্ঠ সম্পর্কও কি এখান থেকেই আলগা হতে শুরু করে? পিল্লাই হাত ধরেছে শুভেন্দুর। চাকরি জীবন ইতি হওয়ার পর এই তাদের প্রথম সাক্ষাৎকার। পিল্লাই জিজ্ঞেস করল, এখন কি করো দাশগুপ্তা? ভ্যারান্ডা ফ্রাইং? এখনও সেই স্টেজ আসেনি। মেয়ের বিয়ে নিয়ে মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে আছি। শিগগিরই একদিন আসবেন তোমায় নেমন্তন্ন করতে। এসো। তুমি কি করছো এখন? জুলাই কম্পিউটার ক্লাসে ভর্তি হচ্ছি। অ্যাট দিস এজ? শুভেন্দু ঈষৎ চমকালো। কেন দাশগুপ্তা, তুমি তো বলেছিলে ইউ ক্যান স্টার্ট আ ফ্রেশ। পিল্লাই দক্ষিণী ভঙ্গিতে ঘাড় দোলালো। আমার ছেলেই আমায় অ্যাডভাইসটা দিল। সমু বলল, আপা তুমি তো অ্যাকাউন্টস জানোই, কম্পিউটার লেসে নিয়ে নিলে তুমি আমি জয়েন্টলি ঘরে বসে কাজ শুরু করে দেব। 5-6টা ছোটো ছোটো কোম্পানির অ্যাকাউন্ট ধরে নিলে উই ক্যান আর্ন এ প্রিটি লিটল সাম। শুভেন্দু চমৎকৃত। বেড়ে প্ল্যান ভেঙে যেত পিল্লাই। পিল্লাই বলল, একটাই খারাপ লাগছে, যে কোম্পানির কাজ করবো সে তো তার অ্যাকাউন্টসের লোককে ছুটি করে দেবে। আরও কিছু আনএমপ্লয়েড বেড়ে গেল। বলতে বলতে হাত ওঠাল। কী করব, আমাকেও তো সার্ভাইভ করতে হবে। এ তো এখন ব্রাদার অ্যানিমেল কিংডম, কি বলো? শুভেন্দু ম্লান হাসল। সত্যি এই শহর এখন শাপথ-সংকুল অরণ্য। মানুষের জগতের নিয়ম এখানে খাটবে না। শুধু এই শহর কেন, দুনিয়াটাই তো এখন এরকম। এমনকি তার সেই স্বাদের সমিধ। বাসবেন্দ্রকে কি বাঘ বলা যায়? পিল্লাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ি ফেলল শুভেন্দু। কম্পাউন্ডের গেট থেকে বিদায় নিয়ে সোজা শাহজাদারেও দেখতে পেল তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে। খোলা চুলে দূর থেকে কেমন যেন উদাসীনী উদাসীনী লাগছে মেয়েটাকে। কদিন ধরেই মেয়ে যেন বেশ মনমরা। কেন? চেনা পরিবেশ ছেড়ে চলে যেতে হবে বলে, নাকি বাবা মার জন্য? ভাবতেই শুভেন্দুর বুক টনটন। ওই তিন্নির মাই বারবার বেঁধেছে শুভেন্দুকে। তিন্নি ছাড়া শুভেন্দুই বা থাকবে কি করে? তন্নিষ্টাও দেখেছে শুভেন্দুকে।
দরজা খুলে দিয়ে চলে যাচ্ছিল শুভেন্দু ডাকল, এই শোন এদিকে আয়। তন্নিষ্ঠা ঘুরে দাঁড়ালো। এই বর্ষা ঋতুতেও তার মুখমণ্ডলে শীতের রুক্ষতা দেখে মনে হয় কান্নাকাটি করছিল। শুভেন্দু চোখ মুচকে তাকালো। ভর সন্ধেবেলা টিভি ফিভি না দেখে ভূতের মতো ব্যালকনিতে দাঁড়িয়েছিস কেন? এমনি। তোর মা আজ গয়নার দোকানে গেছে না? বোধ হয় কেন? সকালে তো তোকে তোর অফিসে চলে যাওয়ার জন্য সাদাসাদি করছিল, গেলি না কেন? ভাল লাগছে না। সে কি কথা? মেয়েরা তো গয়না বলতে অজ্ঞান, আর তুই? ব্যাপারটা কী রে? তন্নিষ্ঠা কথাটা যেন শুনেও শুনল না, ভুরু বেঁকিয়ে প্রশ্ন করল, চা খাবে বাবা? না, এখানে আয়। মেয়েকে টেনে এনে সোফায় বসালো শুভেন্দু। তোর কি হয়েছে খুলে বল তো। ঘর থেকে বেরোচ্ছিস না, বন্ধু বান্ধবদের কাছে যাচ্ছিস না, সারাক্ষণ বসে বসে শুকোচ্ছিস, এত মন খারাপের কি আছে? কয়েক পল তন্নিষ্ঠা নীরব, হঠাৎ চোখ তুলেছে। সৌনককে তোমার কেমন লাগে বাবা? ভালো তো, ভালোই। আজকাল ছেলেরা যেমন হয়, লাইফ সোর্স আছে, কেরিয়ার বোঝে। বলতে বলতে শুভেন্দুর কেমন খটকা লেগেছে, পাল্টা প্রশ্ন করল, হঠাৎ এখনই কথা তুলছিস কেন? এমনি জাস্ট মনে হলো। কিছু একটা হয়েছে? সৌনকের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে তোর? না। সৌনক কিছু বলেছে তোকে? না। শুভেন্দু ভ্যাবাচাকা খেয়ে গেল। চোখের সামনে তিল তিল করে বড় হয়ে ওঠা মেয়েটাকে যেন এই মুহূর্তে ঠিক চিনতে পারছে না। মনে হচ্ছে মেয়ের মনে কোথায় যেন একটা কাঁটা বিঁধে আছে। মেয়েকে সহজ করার চেষ্টা করলো শুভেন্দু, বলল, টেস্ট ম্যাচটা এগিয়ে এলো বলে তোর নার্ভ ফেল করে গেল নাকি? উত্তর তো দিলই না, উল্টে এক আজব প্রশ্ন করে বসেছে তন্নিষ্ঠা। আচ্ছা বাবা, মা তোমায় কী দেখে পছন্দ করেছিল? শুভেন্দু হকচকিয়ে গেল। মানে? মানে তোমার কোনো গুণ দেখে মা অ্যাট্রাক্টেড হয়েছিল? আমার আবার কী গুণ? শুভেন্দু তোতলাতে লাগলো। ওই নাটক করতাম, সেখানে আমার অভিনয় দেখে। অথচ ওই গুণটাই সারা জীবন মার চোখে দোষ হয়ে থেকেছে, তাই না? হ্যাঁ, কিছুটা তো বটেই। তার মানে বিয়ের আগে যে কোয়ালিটি দেখে মেয়েরা আকৃষ্ট হয়, বিয়ের পর সেটা তাদের চোখে আর তত সুন্দর নাও থাকতে পারে, তাই তো? এটা ডিপেন্ড করে মেয়েটার মেন্টাল ফ্রেমের ওপর। তোমার মার পৃথিবীতে আরও অন্য চাহিদা অনেক প্রবল ছিল, যা আমার সঙ্গে মেলেনি। তোমার মা যদি আমার ভালো লাগা আত্মস্থ করে নিতে পারতো, কিংবা আমি তোমার মার, তাহলে হয়তো। শুভেন্দু চুপ করে গেল। মেয়ের সঙ্গে সে খোলামেলাভাবে মেশে বটে, প্রায় বন্ধুর মতো, কিন্তু এরকম আলোচনা কখনো হয়নি। একটু অসহজ লাগছিল। তনিটা যেন শুভেন্দুর উত্তরে খুশি নয়, মাথা নিচু করে বসে আছে, আঙুলে আঙুল খুঁড়ছে। হঠাৎ আবার বলল, তবু তোমরা একসঙ্গে যখন এতকাল আছো, কিছু একটা তো নিশ্চয়ই তোমাদের মধ্যে আছে। শুভেন্দুর বলতে ইচ্ছে করলো, ফাটা কাঁচের গ্লাস আস্তই দেখায়, টোকা খেয়ে ভেঙে না যাওয়া পর্যন্ত। বলল না। ভার গলায় সন্দেহটা নিরসনের চেষ্টা করল। তোর সৌনককে কি কোনো কারণে পছন্দ হচ্ছে না? এ কথা এখন আর বলার কোনো মানেই হয় না। তন্নিষ্ঠা দুদিকে মাথা নাড়ল। তাহলে আর গোমড়া মুখ করে বসে আছো কেন? বি চেয়ারফুল, বি ব্যারি। ইচ্ছে করছে না, যে আমি কি করব? শুভেন্দু আরও গম্ভীর হলো। দেখো তিন্নি, পৃথিবীতে কোনো ম্যাচই 100% পারফেক্ট হয় না। বাবা মা পছন্দ করে দিলেও না, নিজেরা পছন্দ করলেও না। তবু তারই মধ্যে কিছুটা কাটছাট করে নিতে হয়। তাতে অনেক অপছন্দের জিনিসও সহনীয় হয়ে ওঠে। তা সত্ত্বেও আমি বলি, ইচ্ছের বিরুদ্ধে কিছু করো না। ডোন্ট গো এগেনস্ট ইউর কনসেন্স। পলকে তন্নিষ্ঠার চোখ জল জল। এখনও তাহলে বিয়েটা ভেঙে দেওয়া যায়? বিয়ে ভাঙার কথা আসছে কেন? শুভেন্দু চোখ ঘোরালো। জানো, এখন কিছু একটা হচপচ হয়ে গেলে তোমার মা কতটা হার্ট হবে। আর তুমি? আমার কথা বাদ দাও, আমি ওখানে একজন নন এন্টিটি। তাছাড়া সৌনককে তুমি অপছন্দ করো না, তিনি আমি দেখেছি। তনিষ্ঠা চোখে আবার ছায়া ঘনিয়েছে। নিথর বসে রইল একটুক্ষণ, তারপর অন্য মনস্কভাবে বাবার সামনে দুটো আঙুল দোলাচ্ছে। শুভেন্দু বিস্মিত চোখে বলল, কী হলো? তনিষ্ঠার চোখে অনুনয়।
ধরো না একটা আঙুল। কেন, কি হবে? তন্নিষ্ঠা মিনতি করল, ধর না প্লিজ। খপ করে মেয়ের তর্জনী চেপে ধরল শুভেন্দু। আরও মলিন হয়ে গেল তন্নিষ্ঠার মুখ, যেন আষাঢ়ের আকাশ। আঙুল ছাড়িয়ে শিথিল পায়ে উঠে যাচ্ছে। শুভেন্দু মেয়েকে কোনো প্রশ্ন করতে পারল না, সাহস হচ্ছিল না। এক মনে কাজ করে চলেছে অভিমন্যু। টেবিলময় ফাইল, কাগজ, বিল বই, চালান, জাবেদা। ঘাড় নিচু করে লিখছে কি যেন এতই তন্ময় যে তন্নিষ্ঠা এসে দাঁড়িয়েছে দরজায়, খেয়ালই করছে না। তন্নিষ্ঠা আর একটুক্ষণ নির্নিমেষ দেখল অভিমন্যুকে, তারপর আধফোটা স্বরে বলল, আমি এসেছি। চমকে তাকিয়েছে অভিমন্যু। ক্ষণিকের জন্য কি একটা খেলে গেল তার চোখে। বিদ্যুৎও নয়, তুফানও নয়, তার চেয়েও তীব্র কিছু। ক্ষণপরেই পুরু কাঁচের ওপারে কালো চোখের মণি দ্যুতিহীন। ডটপেন বন্ধ করে অভিমন্যু শান্ত স্বরে বলল, ও তুমি এসো। একটু আগে পৃথিবী আঁধার করে বৃষ্টি নেমেছিল। বেশ খানিক ঝরিয়ে এখন বিশ্রাম নিচ্ছে আকাশ। মাটি থেকে ভাপ উঠছে, একটা গরম ভাপ। বাতাস নিশ্চুপ হয়ে গেছে। তনিষ্ঠা চেয়ার টেনে বসলেও টেবিল ফ্যানের ঠিক সামনেটায়। কে জানে কেন তনিষ্ঠার শাড়ি পরেছে আজ গাঢ় নীল ঢাকাই। আঁচল তুলে কপাল মুছল একটু, ছোট একটা শ্বাস নিল। গলা ঝেড়ে বলল, কি বিশ্রী ওয়েদার, ভেবেছিলাম আজও আসা হবে না। অভিমন্যু মৃদু হাসল। এলে কেন? তোমায় একটা খবর দেওয়ার ছিল। জানি, তোমার অঘ্রাণ সাবুনে সরে এসেছে, তাই তো? তুমি জানো? মালবিকা বলেছে। তনিষ্ঠা সামান্য উত্তেজিত স্বরে বলল, হঠাৎ কি করে যে হয়ে গেল। বিশ্বাস করো, আমার একদম মত ছিল না। কিসে? বিয়েতে? হ্যাঁ মানে তনিষ্ঠা নিজেকে গোছানোর চেষ্টা করলো। মানে এই এগিয়ে আসাটায়। ও তাই বলো। অভিমন্যুর হাসিতে কৌতুক ঝিকঝিক। একে শুধু কৌতুক নাকি কৌতুকের আবরণে বিষাদ তনিষ্ঠা ঠিক পড়তে পারল না। ঢোক গিলে বলল, বিশ্বাস করো, সবাই এমন এক বাক্যে রাজি হয়ে গেল সৌনক দিল্লি যাচ্ছে বলে। তুমি এত কৈফিয়ত দিচ্ছ কেন? তনিষ্ঠাকে হকচকিয়ে দিয়ে অভিমন্যু হঠাৎ হো করে হেসে উঠেছে। ভালোই তো হলো, দুজনে একসঙ্গে দিল্লি যাবে, তোমাদের আর অঘ্রাণ অবধি বসে থাকতে হলো না। তনিষ্ঠা ভেতর থেকে স্মৃয়মান হয়ে গেল। অভিমন্যুর সহজ স্বাভাবিক হাসি ঠং ঠং বাজছে কানে। মনে মনে কত কথাই না সাজিয়ে এনেছিল আজ, সব কেমন গুলিয়ে যাচ্ছে। একটি শব্দও আর খুঁজে পাচ্ছেন না তন্নিষ্ঠা। অভিমন্যু চেয়ারে হেলান দিয়েছে। বলো, আজ কি খাবে? দ্রুত দুদিকে মাথা নাড়ল তন্নিষ্ঠা। কিছু না। তা বললে হয়? শুভ সংবাদ দিতে এসেছো, আজ অন্তত একটা কোল্ড ড্রিঙ্কস খাও। প্লিজ অভিমন্যু, থাক না। থাক তবে, জোর করছি না। বলেই সামান্য গলা তুলেছে অভিমন্যু। আসল কাজটা তাহলে সেরে ফেলো। কাজ? আকাশ থেকে পড়লে যে তুমি আমায় নেমন্তন্ন করবে না? তন্নিষ্ঠার গলা প্রায় বুঝে এলো। করলে তুমি যাবে? কেন যাবো না, নিশ্চয়ই যাব, কবজি ডুবিয়ে খাবো। অভিমন্যুর স্বরে মজা, চোখ নাচাচ্ছে। বিয়েতে কী নেবে বলো? টেবিল ফ্যানের মুখ তন্নিষ্ঠার দিকেই ফেরানো, তবু ঘামতে শুরু করেছে তন্নিষ্ঠা। সত্যিই গলা শুকিয়ে গেল, জিভ যেন ব্লটিং পেপার। অভিমন্যু আবার চোখ নাচাচ্ছে। বলো, কি গিফট তোমার পছন্দ? আহত গলায় তন্নিষ্ঠা বলল, আমাকে গিফট দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? বাহ, উপহার দেবো না, এমনি এমনি খেয়ে আসবো? যা চাইবো তাই দেবে। আকাশের চাঁদ পেড়ে দিতে বললে হয়তো পারবো না। সেই পারফিউমটা দিও যেটা তুমি বানাচ্ছিলে। নিমেষে মিইয়ে গেছে অভিমন্যু। তন্নিষ্ঠার দিকে স্থির তাকিয়ে রইল দু এক পল, চকিতে চোখ নামিয়ে নিল। ওটা নেই, ফেলে দিয়েছি। সে কি, ফেলে দিলে কেন? অত দামি সুগন্ধ আমার চলবে না। তা বলে তৈরি হওয়ার আগেই? ওটা হতো না। কি করে বলছো? বুঝে গেছি ওই গন্ধ আমার জন্য নয়। এটা কিন্তু বাড়াবাড়ি। হতে পারে। অভিমন্যু অন্যমনস্ক স্বরে বলল, ভাবছি পারফিউমের ব্যবসাটাই এবার তুলে দেব। কেন? আর পোষাচ্ছে না। প্রতিবেশীরা আপত্তিও জানাচ্ছে। আমার পারফিউমের চড়া গন্ধ কারো সহ্য হয় না।
তো কি করবে এখন? চাকরি করব, 10টা-5টার ঘানিতে জুতে দেব নিজেকে। আর তোমার সেই স্বপ্নের সুগন্ধি স্বপ্ন হয়েই থাকবে ইচ্ছে হয়ে মনের মধ্যে। ও। তন্নিষ্ঠা মুখ ঘুরিয়ে নিল, কান্না পাচ্ছে হঠাৎ, উথাল পাথাল করছে বুক, হৃৎপিণ্ড ফুসফুস সব যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ঐমন্য কি একটি বারের জন্য বলতে পারে না, এই বিয়ে তুমি করো না তন্নিষ্ঠা? একবারও বলবে না, এসো আমরা দুজনে মিলে পৃথিবীতে সেই সুগন্ধটা আনি। তীব্র দাহের পর প্রথম বৃষ্টির ছোঁয়ায় বুনো লতায় যে গন্ধ ওঠে। কলেজে দেখা খ্যাপা ম্যাজিশিয়ানকে কি নিষ্ঠুর প্রতারক মনে হচ্ছে এখন? ফেটে পড়বে তন্নিষ্ঠা, ভেঙে পড়বে। কিছুই করল না তন্নিষ্ঠা, আস্তে আস্তে উঠে দাঁড়ালো। পায়ের জোর কমে গেছে, হাঁটু কাঁপছে থরথর, তবু প্রাণপণে অচঞ্চল রাখছে নিজেকে। বেরিয়ে আসছে খুরপি ঘরখানা ছেড়ে, আর ফিরে তাকাবে না। পারল না। দরজা পেরোতে গিয়েও থেমে গেল সহসা। আচমকা টান পড়েছে আঁচলে, কোথায় যেন আটকে গেছে শাড়ি। তনিষ্ঠা কি আঁচলটাকে ছাড়িয়ে নেবে? ঐমন্য কি এখনও উঠে আসবে না? তখনই কোত্থেকে যেন এক মায়াবী কোকিল ডেকে উঠল, এই ঘোর আষাঢ়েও। ডাকছে ডাকছে। আশ্চর্য এক বনগন্ধে ভরে গেল মেঘলা দুপুর। বাইরে বৃষ্টি নেমেছে, রিমঝিম রিমঝিম। ধন্যবাদ। গল্প এখানেই শেষ।